স্বাগত সন্ধ্যার মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে সরকার কাজ করছে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সময় এসেছে দেশকে এগিয়ে নেয়ার। যারা উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করবে, রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং হাদি হত্যার আসামিদের হস্তান্তরের অনুরোধের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। এদিকে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির আদালত, এমন খবর দিয়েছে ভারতের গণমাধ্যম। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা। এই জয়কে দেশের টেস্ট ইতিহাসের সেরা হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। তৃতীয় ম্যাচ খেলেই অজিদের মাঠে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ, যা পারেনি ভারত ও পাকিস্তান। 1 নম্বরের দলের বিপক্ষে এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বেড়েছে টাইগারদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারীদের শিক্ষিত ও আত্মনির্ভরশীল করা হবে। আরেকটি সমাবেশে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও রাজপথে বিশৃঙ্খলা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। কিশোরগঞ্জ থেকে আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। সুইচের মধ্যে টোকা দিলে বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের পর পরীক্ষামূলকভাবে গত 10ই মার্চ থেকে শুরু হয় কার্যক্রম। এর ধারাবাহিকতায় সরকার গঠনের 6 মাসের মধ্যেই এবার শুরু হলো মূল প্রকল্প। বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ডের পাশাপাশি ইমাম মুয়াজ্জিন, পুরোহিত সহ বিভিন্ন ধর্মের ব্যক্তিত্বদের সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, দেশকে কল্যাণমুখী রাষ্ট্র বানাতে কাজ করছে সরকার। সরকার নারীদের শিক্ষিত ও আত্মনির্ভরশীল করতে চায়। আমরা তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিব নারীদেরকে, এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। এর আগে সকালে কিশোরগঞ্জে পৌঁছে প্রথমেই পাকুন্দিয়া মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তারেক রহমান। পরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের পক্ষে। তারেক রহমান বলেন, সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নেয়ার। যারা সরকারের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করবে, যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের রুখে দিতে হবে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মৎস্য ও পশু সম্পদ খাতকে অগ্রাধিকার দিয়েছে সরকার। কৃষক কার্ডের আওতায় আনা হয়েছে মৎস্যজীবীদের। 2025-26 অর্থ বছরে বিশ্বের প্রায় 52টি দেশে মৎস্য এবং মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং
হয়েছে এর মধ্যে। প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা উদ্ভাবনকে উৎসাহিত করে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বর্তমান সরকার 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে সম্ভাবনাময় স্টার্টআপের জন্য অর্থাৎ শিল্প উদ্যোক্তা বা শিল্প শুরু করার জন্য সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয় গ্রান্ট দেবে। পরে জাতীয় মৎস্য পদকও বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ পালন করছে সরকার। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, মাছের উৎপাদন বাড়াতে পর্যায়ক্রমে দেশের খালবিল নদী নালায় আরও মাছের পোনা ছাড়া হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, কটিয়াদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা। এজন্য দিল্লির কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত হস্তান্তরের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এদিকে ভারতের গণমাধ্যম জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত। আনোয়ার হোসেনের রিপোর্ট। 24 জুলাই আগস্টে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তাকে দেশে ফেরত আনার তৎপরতা শুরু হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েনও। এমন প্রেক্ষাপটে চলতি মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের আয়োজন নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কয়েকদিন ধরে যোগাযোগ চলছিল। ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণের কথা। We have extended invitation to the Prime Minister of Bangladesh for a bilateral visit. We've also extended an invitation to the Prime Minister of Bangladesh for a visit to India for the outreach session of the BRICS Summit. আজ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ করছেন। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর এ প্রক্রিয়ায় কিছুটা বিঘ্ন ঘটেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তাই অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা। Propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. বাংলাদেশ প্রথম এই নীতি অব্যাহত রাখার দিকটি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। We reiterate that we will continue to pursue our Bangladesh first policy to promote friendly bilateral relations with other countries, including our neighbors, on the basis of sovereign equality, national dignity, non-interference in each other's internal affairs. এদিকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত, এমন খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, ভারতের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশ সরকারের অনুরোধের দিকটি ভারতীয় বিচার বিভাগের সামনে আসতে হবে। আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না বলেও জানানো হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। যাচাই বাছাইয়ে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার। বাছাইয়ে 2 প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করেন তিনি। কমিশনের জ্যেষ্ঠ সচিব জানান, কোনো প্রার্থী চাইলে 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। কেউ প্রত্যাহার না করলে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে 23তম রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে। দেশের ভাসমান 2 এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হলেও এখনও ইতিবাচক প্রভাব পড়েনি।
বেশিরভাগ ফিলিং স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানাতেও। প্রতিদিনের মতো রাজধানীর মহাখালী এলাকায় সিএনজি স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইন। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস না পাওয়ায় যাত্রীর সঙ্গে চালকদের প্রায় বাঁধছে বাকবিতণ্ডা। যাতে নামাই দেবো কিভাবে? আমার তো টাকারও দরকার আছে, আমার তো পেটের দায়। একটা খ্যাপি নিছি মাত্র, বিসমিল্লাহ কইরা। সারাদিনে 2 থেকে 3টি ট্রিপ। সিএনজি মালিককে জমার টাকা দেওয়ার পর সংসার খরচ চলছে না। 1 মাস ধরে চলা ভোগান্তির কথা জানাতে গিয়ে অনেকেই করেন ক্ষোভ প্রকাশ। 100-150 টাকা পাইতেছি আমি মাত্র। মালিক জমাতো কন্ডিশন 1000 টাকা, ওনার কন্ডিশন থেকে উনি এক চুলো নামতেছে না। ফুল গ্যাস পাইলে মনে করেন 1000, 2000, 2200, 2500 টাকা ভাড়া মারা যায়। এখন তো গ্যাসে একবার গ্যাস নিলেই তো 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, গ্যাসও নাই। অনেক সিএনজিতে 60 টাকার গ্যাস যাইতে আছে, 30 টাকার, 35 টাকা, এমনকি 5 টাকারও গ্যাস যায়। শুধু সিএনজি স্টেশনগুলোতে নয়, এমন ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বাসাবাড়ির মানুষরাও। সারাদিনে মিলছে না কোনো গ্যাস, লাকড়ি অথবা ইলেকট্রিক চুলায় এখন তাদের ভরসা। বিগত মাসে 10-15 দিন একদমই গ্যাস ছিল না। এখন একটু গ্যাস পাওয়া যাচ্ছে, তবে ফজর নামাজের আগে ভাত তরকারি পাক করা লাগে। ভোরে আসে ফজরের নামাজের আগে, তারপরে আবার চলে যায়, 6টা বাজতে বাজতে চলে যায়। এদিকে গাজীপুরে গ্যাস সংকটে 15% কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন কমেছে 40%। বিভিন্ন জেলায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, বাকিগুলোতে নেই গ্যাসের চাপ। যে কয়েকটি খোলা থাকছে সেগুলোতেও গ্যাসের চাপ একদমই নেই বলছে ব্যবসায়ীরা। 50 টাকা 60 টাকার গ্যাস লয়ে যায়, একটা টিপ ঘুরে আবার দ্বিতীয়বার গ্যাস নিয়ে যাওয়ার লাগে। পরশু দিন 10টা বাজে 3টা বাজে গেছি, এমন সুন্দর গ্যাস আর কি অতটুকু সব কাছে আমরা। এদিকে মহেশখালীতে অবস্থিত 2টি এলপি গ্যাস টার্মিনাল থেকে আজ আরও 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলমান গ্যাস বিদ্যুৎ সংকট 6 মাস বা 1 বছরে সমাধান সম্ভব নয়। এজন্য অন্তত 2 বছর সময় দরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আজ রাজধানীতে অ্যামচেমের এক সেমিনারে তিনি একথা জানান। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বন্দরে পণ্য খালাসের জটিলতা আর ডলার সংকট, এর সাথে যুক্ত হয়েছে গ্যাস বিদ্যুৎ সংকট। বেড়েছে ভোগান্তি, কমেছে উৎপাদন, থমকে আছে বিদেশি বিনিয়োগ। রাজধানীতে এমচাম আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা বলেন, ব্যবসায়ের নিরাপত্তা আর সরবরাহ ব্যবস্থা সহজ করা গেলে বাড়বে বিদেশি বিনিয়োগ। যুক্তরাজ্যের সাথে বাণিজ্য প্রযুক্তির মতো খাতে আগামী 5 বছরে অন্তত $5 বিলিয়ন বিনিয়োগ আনা সম্ভব হবে। এজন্য প্রয়োজন নীতি সংস্কার। This will help to implement right policy for the country, and when all the stakeholders come together and make it, I believe the policy will also be more implementable and even more acceptable to the community. ব্যবসায়ীদের সমস্যার সমাধানে নীতিমালা প্রণয়ন, আমদানি রপ্তানি সুবিধা, শুল্ক ও কর সুবিধা দিয়েছে সরকার, জানান অর্থমন্ত্রী। বলেন, বন্দরের জটিলতা দূর করতে নেওয়া হয়েছে উদ্যোগ। এ সময় গত সরকারের পরিকল্পনার অভাবে বর্তমানে অবকাঠামো আর গ্যাস বিদ্যুতের সমস্যা প্রকট হয়েছে, যা সমাধানে অন্তত 2 বছর সময় লাগবে বলেও জানান অর্থমন্ত্রী। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years, minimum. So we are struggling with the issue of power and gas. We are trying to do everything in the quickest possible time. We're not wasting any time on this. দেশের পুঁজিবাজার বিগত সময়ের তুলনায় ভালো অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জেপি মর্গান ও গোল্ডম্যান সাকসের মতো বিদেশি প্রতিষ্ঠান দেশে বিনিয়োগে আগ্রহী। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন রোগী 1101 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই হাসপাতালে নতুন আরও 26 শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট 90 জন রোগী চিকিৎসাধীন আছে। নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 52 জন রোগী। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে 9 জন নিহতের ঘটনার ওই জাহাজটি এখনও নিরাপদ নয়। সাগরে ভাটার সময় পানি কমে গেলে গ্যাসের গন্ধ পাওয়া যায়, জানিয়েছে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এদিকে 9 জন মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি, তবে পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন সহ একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আজও দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং কারণ অনুসন্ধান করছেন। শিপইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানান তারা। গত পরশু সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনা কবলিত জাহাজে স্বাভাবিক মাত্রার তুলনায় অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। আটকে পড়াদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। 5,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। ভূমিকম্প আঘাত হানার পর 341টি আফটার শক অনুভূত হয়। দুর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় বিপর্যয়ের পুরো চিত্র এখনও পাওয়া যায়নি। এদিকে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘন্টা পর দেশটির অন্য প্রান্তে 6.9 মাত্রার দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কয়েক সপ্তাহের কৌশলগত আলোচনার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে একটি নৌ রুটের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও জানান, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত 3 সপ্তাহে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। এদিকে যুদ্ধ চলাকালে বিধ্বস্ত হওয়া ইরানি বিমানের 3 পাইলটকে কাতার বন্দী করে রেখেছে বলে দাবি করেছে তেহরান। ওই পাইলটের মুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আবেদন জানিয়েছে ইরান, তবে এ অভিযোগ অস্বীকার করেছে কাতার। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কল্যাণমুখী রাষ্ট্র বানাতে কাজ করছে সরকার, কিশোরগঞ্জের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। বিশৃঙ্খলাকারীদের রুখে দেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা, হাসিনাকে হস্তান্তরের অনুরোধ সরকারের, সিদ্ধান্ত আদালতের, বলছে ভারতীয় গণমাধ্যম। অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা, টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বেড়েছে টাইগারদের। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।